এ তো রায় ম্যাডাম। 501 মানে আজ সকালেই আমি ওনার পুজোর ফুল এনে দিলাম। ইস, দেখো তো কি করে পড়লেন। আরে শরীর ভালো নেই বলে গত 3-4 মাস ধরে কমিউনিটি হলে আসছিলেন না। বাড়ির লোকেরা মনে হয় ঠিক মতো দেখাশোনা করতেন না, ঠিক মতো চিকিৎসা হলে উনি সুস্থ হয়ে যেতেন। কি অবস্থা। হ্যাঁ স্যার, আপনি তাড়াতাড়ি একবার নিচে আসুন, ম্যাডাম উপর থেকে। কি কি হয়েছে দাদু? তোর দিদা নিচে পড়ে গেছে। কি বলছো কি? আচ্ছা দাদা, বডিটাকে কি একটু সরিয়ে দেওয়া যায়? না না, একদম হাত দেবে না, জানেন না পুলিশ না সবতে কিছু করা যাবে না। এই মেয়েটা কি? মনে হয় নাতনি। ওই যার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। স্যার, রিপোর্টার স্যার, আপনাকে একবার সাইবার সেলের সাথে কথা বলতে হবে। অনেক কমপ্লেন আসছে অনলাইন কারচুপির। মানুষকে কিন্তু বিভিন্নভাবে বোকা বানানো হচ্ছে স্যার। হ্যাঁ, আমার কাছেও এরকম একটা কমপ্লেন এসছে। খুব বেড়ে গেছে সাইবার ক্রাইম। আজ বিকালে সাইবার সেলের সঙ্গে একটা মিটিং ফিক্স করো। ওকে স্যার। হ্যালো, বারাসাত থানা। হ্যাঁ, সুইসাইড? আচ্ছা, আসছি আমরা। ঠিক আছে, থানায় ফোন করে দিলাম, পুলিশ এক্ষুনি আসবেন। আমাদের একটা এমার্জেন্সি কেস এসছে। একটা মহিলা সুইসাইড করেছে। সুইসাইড না অন্য কিছু গিয়ে বোঝা যাবে। তুমি ফরেন্সিককে খবর পাঠাও। ওকে স্যার। তাড়াতাড়ি চলো। হারু, গাড়ি রেডি তো? ইয়েস ম্যাডাম। তুমি আসো আর কমলাকেও নিয়ে আসো। ওকে। ফরেন্সিক ডিপার্টমেন্ট কতদূর পৌঁছালো দেখো। হ্যাঁ স্যার, ওনারা কাছাকাছি এসে গেছেন। ভীষণ সরে যান আপনারা। ওয়াচম্যান, গেটটা আটকে দিন, কাউকে ঢুকতে দেবেন না। হ্যাঁ ম্যাডাম। অফিসার, আমার সব শেষ হয়ে গেল। আপনি? উনি মৃতের স্বামী স্যার। আত্মহত্যা হোক বা অ্যাক্সিডেন্ট, সেটা তো পোস্টমর্টম রিপোর্টই বলে দেবে। ওইটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আর আপনাদের সঙ্গে কিছু কথা আছে, চলুন তো আপনার ফ্ল্যাটে।
ওকে স্যার। ওয়াচম্যান, হ্যাঁ ম্যাডাম, আপনি এটা কখন দেখলেন আর কি দেখলেন? আমি ওই সকাল 8:30 নাগাদ ম্যাডামকে ফুল কিনে দিয়ে এলাম। আমি রোজ ডিউটিতে আসার সময় ম্যামের জন্য ফুল নিয়ে আসি। মানে তারপর ওই 9:45 নাগাদ আমি ওখানে বসেছিলাম, তো হঠাৎ কি একটা জোরে আওয়াজ করে পড়লো। আমি মনে করলাম যে হয়তো কারোর বালিশ টালিশ হবে, তো আমি এসে দেখি রায় ম্যাডাম। ম্যাডাম খুব ভালো ছিলেন জানেন, ওই আমার বউয়ের অপারেশনের জন্য ম্যাডাম আমাকে টাকা দিয়েছিলেন, খুব ভালো ছিলেন। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা ছিল? অত জানি না ম্যাডাম, তবে ওই বেশ ওনারা দুজনেই একসঙ্গে ডাক্তার দেখাতে যেত, ওই বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতো, একসঙ্গে চা খেত। সেরকম ওনাদের মধ্যে ঝগড়া কখনো দেখিনি ম্যাডাম। যে মেয়েটি ছিল ওকে? ওনার নাতনি, ওই ব্যাঙ্গালোরে চাকরি করে, কম্পিউটারের ম্যানেজার, ওই ছুটিতে এখানে আসে। আচ্ছা, আপনার কটা থেকে কটা অবধি ডিউটি থাকে? আমার ওই সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি। আপনাকে আবার দরকার হবে পুলিশ স্টেশনে, যখন ডাকবো চলে আসবেন। আচ্ছা ম্যাডাম। স্যার, আমি আজ সকালেই খবর পেয়ে এসেছি। আমি নাগপুরে গিয়েছিলাম আমার কাজে। হঠাৎ 2 দিন আগে দিদির ফোন এসেছিল, বলল অশোকদা নাকি বাড়ি বিক্রি করতে চান, খুব তাড়াতাড়ি এজেন্ট লাগবে। বাড়ি বিক্রি? হ্যাঁ। কি ব্যাপার অশোকবাবু, কি চলছে আপনাদের মধ্যে, এসব একটু বলবেন প্লিজ? আমি বলতে পারি স্যার। হ্যাঁ বলো। আসলে দাদু খুবই শক পেয়েছে। গত 10 দিন ধরে যা যাচ্ছে দাদুর ওপর দিয়ে, আমি গত সপ্তাহে ব্যাঙ্গালোর থেকে নির্দিষ্ট দিনের আগেই চলে এসেছি সারপ্রাইজ দেব বলে। 3 মাস পর আমার বিয়ে। আসলে আমার বাবা মা 4 বছর আগেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন, তাই ভাবলাম দাদু দিদার সঙ্গে কিছুদিন সময় কাটাই। কিন্তু এখানে এসে দেখি। পাপিমা, তুই এই চেয়ারটায় বস, আমাদের রাঁধুনি রান্না কেমন হয়েছে দেখ। দেখো খেতে পারে কি না আমাদের যা রাঁধুনি। হ্যাঁ, কোনোদিন তরকারিতে নুন দেয় তো কোনোদিন ঝাল দেয় না, কোনোদিন ঝাল দেয় তো কোনোদিন নুন দেয় না। আর আমি ওর এখন আর কিছু করতে পারি না রে দিদি ভাই, আমার অসুখটা বড় বেড়েছে। হ্যাঁ, প্রতি সপ্তাহে ইঞ্জেকশন নিতে যেতে হয়, বুঝলি তো। হ্যাঁ, আমার নাচ জামাই এখন কেমন আছে? তাকে তো সেই কবেই ব্যাঙ্গালোরে দেখেছিলাম, কেমন আছে সে? বিয়ের আগেই নতুন ফ্ল্যাট কিনে নিয়েছে ইন্দ্রনগরে, তাই তার ইএমআই দিতে পাগলের মতন কাজ করছে। তোদের বিয়ের তো আর 3 মাস মাত্র বাকি, এখনো শুটের মাপ, পাঞ্জাবির মাপ, আংটির মাপ এসব তো কিছুই নেওয়া হলো না। কবে যে সব নেব কে জানে। আচ্ছা দিদা, অত স্ট্রেস নেওয়ার দরকার নেই। দাদু, তুমি ভিডিওটা চালু রেখেছো কেন? কে রয়েছে কলে? আরে না না, মোবাইলটা কদিন ধরে খুব গন্ডগোল করছে, ফাংশনগুলো ঠিক মতো হচ্ছে না, বুঝলি তো। তাই ওই দোকানে দেখাবার জন্য একটু কানেক্ট করেছিলাম। তুই পান্তাগুলো খা না, গরম গরম পান্ত আছে। নে নে, ব্যাঙ্গালোরে তো এগুলো পাস না। নে নে, খা, বেশি বেশি করে খা। এই নে, এই নে খা, এই চামচটা দিয়ে খা। হ্যাঁ যাই, হ্যাঁ আমার আবার ওষুধটা খাওয়ার সময় হলো। হ্যাঁ কি হলো দিদা? মাথা ঘুরছে? কি যে করো তোমরা, ঠিকঠাক ডাক্তার দেখাও না নাকি? হ্যাঁ, তুই দিদাকে ঘরে নিয়ে গিয়ে এই ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়া, আমি এদিকের কাজটা একটু সেরে নিই, বুঝলি তো।
আমার এই মোবাইলের ব্যাপারটা মাথা থেকে বেরোচ্ছিল না স্যার। দাদুকে সবসময় অন্যমনস্ক দেখতাম, বা ঘরে দরজা লাগিয়ে ফোনে কথা বলতে দেখতাম। জিজ্ঞেস করলেই অজুহাত দিত, এড়িয়ে যেত। ওরা যদি আমাকে একটু জানাতো তাহলে নিশ্চয়ই আমি কিছু না কিছু করতাম। বিশ্বাস করুন, ওরা কেন এসব করছে, কি হয়েছে, আমি কিচ্ছু জানি না। বুঝতে পারছো না? খুব তো ডিজিটাল ওয়ার্ল্ড নিয়ে বড়াই করো, তার বিপত্তির কথা জানো না? গত 10টা দিন ধরে ওরা আমাকে ডিজিটাল অ্যারেস্টে রেখেছিল। কি ডিজিটাল অ্যারেস্ট? হ্যাঁ স্যার, ডিজিটাল অ্যারেস্ট। আমাদের সব টাকা পয়সা যেন চুষে নিয়েছে। আমার ক্রেডিট কার্ড ইউজ করে কি জানি 1.5 লক্ষ টাকা খরচ করেছে। আমি নাকি লিলি ভ্যালি চক্রান্তে জড়িত। কারা জানি আমার ব্যাংকে টাকা লেনদেন করেছে ওদের সঙ্গে। দিল্লি থেকে ইডি অফিসার ফোন করে আমাকে ধমকাচ্ছেন, অ্যারেস্টের ভয় দেখাচ্ছেন, বলছেন আমার ঘর অ্যাকাউন্ট সব সিজ করে নেবেন। আমি এখন কি করি বলুন স্যার? আমি চাই না আমার জন্য লিলিমা কষ্ট পাক। মানে একটু খুলে বলবেন প্লিজ। গুড মর্নিং স্যার। কাল নেটওয়ার্কে একটু প্রবলেম ছিল। কোথায় নেটওয়ার্ক প্রবলেম ছিল? আপনি সব কিছু গোপন করতে চাইছেন, তাই না? নাতনি বিয়ে দিচ্ছেন আর বলছেন টাকা নেই, কিছু নেই। আচ্ছা, নাতনিকে যে ইঞ্জিনিয়ারিং পড়ালেন, টাকা পয়সা ছাড়া এটা সম্ভব? না স্যার, আমার ছেলে যা রেখে গেছিল তার থেকে আমি আমার নাতনির জন্য সব খরচাপাতি করেছি। আমি রিটায়ার্ড মানুষ। আমার ছেলে বৌমা বেঁচে থাকলে আমার এই হাল হতো না স্যার। আমার এই একমাত্র ছোট নাতনি, ওই অনাথ মেয়েটাকে তো বিয়ে দিতে হবে স্যার। তাই কিছু টাকা পয়সা এফডি করেছিলাম। আমার ওই নিজেও নাতনিটাকে ছেড়ে দিন প্লিজ স্যার, ওর কোনো ক্ষতি করবেন না। ওকে, আপনি পেমেন্টটা করে দিন, তাহলে সব ছেড়ে দেব। নো ডিजिटल अरेस्ट देन। वर्मा, कितना पेमेंट करना पड़ेगा इसको? सर हाँ, 25 लाख। 25 লাখ। অশোক বাবু, আপনি এক কাজ করুন, এখন আপনি 10 লাখ টাকা পাঠান, তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। তাহলে 2-1 দিনের জন্য আপনি সময় পাবেন অফিস থেকে। তা না হলে আপনার ফোনে যত নাম্বার আছে সবাইকে জানিয়ে দেওয়া হবে আপনি জনগণের সাথে ফ্রড করেছেন। না না স্যার, স্যার ঠিক আছে, আমি কিছু টাকা এখন পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে যেটুকু আছে। আপনি আমার লোকদের ডিস্টার্ব করবেন না প্লিজ স্যার। আর আমার ওই নাতনিটাকে ছেড়ে দিন প্লিজ স্যার, প্লিজ ছেড়ে দিন। বুড়ো যত ন্যাকামো। মারুন মারুন, আগে ট্রান্সফারটা মারুন। আমি ট্রান্সফার করছি টাকা স্যার। 1 সেকেন্ড টাইম দিন একটু স্যার। অশোকবাবু, আপনার কাছে কিন্তু খুব কম সময় আছে, মাত্র 48 ঘন্টা এই 25 লাখ পাঠানোর জন্য। আপনি ক্রেডিট কার্ডে 1 লাখ টাকা তো পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, আপনি যখন জেনুইন ফ্রড করেছিলেন তখন কি এরকম ডিলে করেছিলেন? হ্যাঁ স্যার, ওই 4 লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, দেখে নিন প্লিজ। আমি ব্যাংকের সাথে কথা বলেছি, ওরা ট্রান্সফার করে দিলে বাকি টাকা পাঠিয়ে দেবো স্যার। 4 লাখ? আপনার সাথে কথা হলো 25 লাখ আর আপনি পাঠালেন 4 লাখ। অশোকবাবু, তাহলে কি করে আমরা আপনার কথা রাখি বলুন তো? ঠিক আছে, 48 ঘন্টার মধ্যে আপনি বাকি টাকাটা আমাকে পাঠিয়ে দিন। স্যার আমাকে একটু টাইম দিন, ওই ব্যাংকিং প্রসেসে যতটা টাইম লাগে তার মধ্যে আমি টাকা ট্রান্সফার করে দেবো স্যার। আর আমার নাতনিটাকে প্লিজ ডিস্টার্ব করবেন না প্লিজ। यस पैसा, यस पैसा, पैसा, यस पैसा, पैसा। স্যার স্যার, এবার এই হোলির ছুটিতে ওই ব্যাংকক, ও থাই ম্যাসাজ। ব্যাংকক থাই ম্যাসাজ? শোন, এই 5 আঙুলে থাপ্পড় ম্যাসাজ জানে, ব্যাংকক থাই ম্যাসাজ মদ না। এই তুই কি করে ডিল করিস? হ্যাঁ, তোর এই ডিল করার টেকনিকটা গেল কোথায়? নাকি ওই বুড়োর চোখের জলে তোর মন গলেছে?
কথাটা মনে রাখিস, ওই টাকাটা যদি আদায় করতে না পারিস তো কিন্তু জেল খাটিয়ে ছাড়বো আমি। বস বস এবারে আমাকে ক্ষমা করে দিন, এবারে দেখুন আমি কি করি। যা যা যা, পেশা দে, টাকাটা আদায় কর। হাতে আমাদের খুব কম সময়, বুঝতে পারলি? এখনো নাদ নিয়ে এসছে, কদিন পর অন্য কেউ আসবে, তখন কিন্তু আমাদের কাজটা আটকে যাবে। তাই যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে ওই খাটের তলার অন্ধকারের মতো তোর জীবনের ভবিষ্যৎটাও অন্ধকার তলিয়ে যাবে, মনে থাকে জানো। ক্রেডিট কার্ডের ব্যাপারটা কি একটু বলবেন প্লিজ? প্রথমে একটা ক্রেডিট কার্ড কোম্পানি থেকে ফোন এসেছিল, অথচ আমার কোনো ক্রেডিট কার্ড নেই স্যার। কি যেন আমার প্যান কার্ড আধার কার্ড ব্যবহার করে একটা ক্রেডিট কার্ড বানিয়ে 1.5 লাখ টাকার জিনিস কিনেছে। আমার থেকে ওরা জোর করে 50,000 টাকা জমা নিয়েছে স্যার। ওই টাকা ক্লিয়ার হয়ে গেলে বলেছে ফেরত পাবো। ওদের ফোন নাম্বার আমার কাছে আছে স্যার। কই দেখি। দেখাচ্ছি স্যার, এই দেখুন, এই দেখুন স্যার। স্যার, কনক, অশোকবাবু আমাকে অনেক কিছু জানিয়েছেন। অফিসিয়ালি একটা কমপ্লেন লিখতে হবে, এটা একটা মস্ত বড় স্ক্যাম। সরকারি এজেন্সিতে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না, তার উপর আবার ইডির কেস। এনার ডিটেলস সাইবার সেলের কাছে একটা রিপোর্ট করে পাঠাতে হবে। স্যার তার জন্য তো ওনাকে একবার পুলিশ স্টেশন আসতে হবে। পুলিশ স্টেশনে এসে কি হবে? আমার স্ত্রীকে তো আর ফেরত পাবো না। অশোকদা, দিদিকে ফেরত পাওয়া যাবে না ঠিকই, কিন্তু আপনার আর পাপড়ির তো একটা ভবিষ্যৎ রয়েছে। চলো দাদু, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তাড়াতাড়ি সাইবার সেলকে ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালাইজ করতে দিতে হবে। সব ডিটেলস চাই। যত তাড়াতাড়ি আমরা ওদের ট্রেস করতে পারবো তত তাড়াতাড়ি অ্যাকশন নিতে পারবো। চলুন স্যার, বিকেলের মধ্যে আপনার স্ত্রীর পোস্টমর্টম রিপোর্ট পেয়ে যাবেন, তারপর আপনি অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারবেন। চলো দাদু। আপনাদের আগের বয়ান অডিও রেকর্ডিং থেকে টাইপ হয়ে গেছে, আপনারা পরে একটু মিলিয়ে নেবেন। আমাদের অবাক লাগছে, আপনি যখন জানেন আপনি দোষী নন, আপনি টাকা দিলেন কেন? আর ওই ফ্রড ইডি অফিসারটা তো 48 ঘন্টা টাইম দিয়েছিল। ওরা খুব চালাক স্যার, আমি কি ওদের সাথে পারি? সকালবেলা কিছু কাগজপত্র নিয়ে বেরোলাম, হ্যালো। গুড মর্নিং অশোক বাবু, কোথায় চললেন? আপনাদের টাকা জোগাড় করতে ব্যাংকে যাচ্ছি স্যার। গুড। এক কাজ করুন, প্রথমে ব্যাংকে গিয়ে ব্যাংকের বোর্ডের সাথে একটা ভালো করে সেলফি তুলবেন, তারপর অফিসারের নেম প্লেটের একটা ছবি তুলবেন, তারপর অফিসারের সাথে আপনি যা যা কথা বলছেন সেটা ভালো করে ফোনে রেকর্ড করবেন, সেটা আমাকে পাঠাবেন। ওকে ওকে স্যার। কোথায় ছিলেন এতক্ষণ? কি করছিলেন? খালি ব্যাংকে এতক্ষণ? আচ্ছা, ব্যাংক ম্যানেজারের সাথে যে আপনি কথা বলেছেন সেই ভয়েস রেকর্ডটা কোথায় গেল? স্যার আমি 3 জায়গায় গিয়েছিলাম, সব জায়গায় তো নেটওয়ার্ক পাওয়া যায় না, আর আমি ফোনের অত ফাংশন জানি না, রেকর্ডিং করতে পারি না, অত শত বুঝি না স্যার। বাহ, আমাদের থেকে সব কিছু লুকানোর টেকনিকটা আপনি জানেন, আর ফোনে কি করে ভয়েস রেকর্ড করতে হয় এটা আপনি জানেন না। এটা কি করে বিশ্বাস করি বলুন তো? হ্যাঁ, আর কেনই বা করবো? স্যার আমি এতগুলো টাকা দিলাম, সেটা কি শুধু ইনভেস্টমেন্টের টাকা আগাম ভাঙিয়ে লস খেয়ে আপনাদের দিলাম, আর আপনি এখন বলছেন আমাকে বিশ্বাস করা যাচ্ছে না? দেখুন, আমাদের একটা রুলস আছে। আপনি এক কাজ করুন, আপনার স্ত্রী আর আপনার নাতনির ফোন নাম্বারটা দিন, ওদের জেরা করতে হবে। মানে আমার স্ত্রী তো অসুস্থ, আপনাকে আগেই বলেছি, আর আমার নাতনি এখানে থাকে না, ও এখানকার ব্যাপারে কিছু জানে না। যা বলছি তাই করুন, তা নাহলে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমার স্ত্রীর নাম্বার আমি দিচ্ছি, কিন্তু ও আপনাদের সাথে কথা বলতে পারবে কিনা আমি জানি না। ঠিক আছে, নাম্বারটা আপনি পাঠান, আমি দেখে নিচ্ছি। ঘুমাচ্ছ? একটু ওঠো না, কথা আছে।
একটু উঠে বসো। এই দেখো, এই তুমি ওষুধ ঠিক মতো খাও না, এখানে ওখানে বিছানায় ফেলে রাখো। হ্যাঁ, এরকম করলে কি করে তোমার শরীর ঠিক হবে বলো তো? রোজ হয় না। আচ্ছা, বলছি পাপড়ি কোথায়? ওর একটা পুরনো বন্ধুর সাথে দেখা করতে গেছে, বলেই গেছে আসতে ওর রাত হবে। ঠিক আছে, তাহলে ওই যে ইডি অফিসার তোমার সাথে কথা বলতে চান, ওনাকে বলে দিই তোমাকে ফোন করতে। আচ্ছা শোনো, ওনাদের সাথে কিন্তু বেশি কথা বলবে না। তোমার ব্যাংকে কোথায় কি টাকা পয়সা রাখা আছে এগুলো যেন মুনাফ করে ওরা বুঝতে না পারে, এমন মনে থাকে যেন, কিচ্ছু বলবে না। আমি মেসেজ করে দিলাম, একটু পরে তোমার ফোন আসবে, কেমন? সাবধানে কথা বলো, আমি আসছি। হ্যালো মিসেস রায়, আপনার সাথে একটু একান্তে কথা ছিল। আপনার রুমে আর কেউ নেই তো? না, কেউ নেই। বলুন, কি জানতে চান? আপনি আশা করি বিষয়টা সব জানেন। কিছু কিছু জানি। আমার স্বামী কিছু কিছু বলেছে কথা আমাকে, তবে আমি এটুকু জানি আমার স্বামী খুব সৎ মানুষ। তিনি কারোর কাছ থেকে এক পয়সাও কোনোদিনও ধার নেননি। হ্যাঁ, ওনার কাছে টাকা পয়সা নেই, তা আপনি ওনাকে তো টাকা পয়সা দিয়ে একটু হেল্প করতে পারেন। বেচারা এমন একটা কেসে জড়িয়ে গেছে যে অ্যারেস্ট অবধারিত, তারপর ওনার অ্যাকাউন্ট সিজ হবে, যা প্রপার্টি আছে সব সিজ হবে। তাই বলছিলাম আপনি ওনাকে একটু হেল্প করুন। দেখুন, আমার স্বামী সত্যি কোনো বেআইনি কাজ করেনি, বিশ্বাস করুন। সেটা তো বুঝতে পারছি, কিন্তু ওনার নাম একটা বড় স্ক্যামে জড়িয়ে গেছে, লিলি ভ্যালি স্ক্যাম। এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তাই বলছিলাম ওই 21 লাখ টাকা যদি আপনি দিয়ে দেন তাহলে আমরা রিপোর্টটা সাবমিট করতে পারি। কেননা ওই সকাল 10টার মধ্যে যদি পেমেন্টটা না করতে পারেন তাহলে কিন্তু। দয়া করে এরকম কিছু করবেন না। আচ্ছা, আমার কাছে যতটুকু আছে আমি সবটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু টাকাটা তো এখনই ট্রান্সফার করতে হবে। কিন্তু আমার তো অনলাইন অ্যাকাউন্ট নয়, আমার তো এই পাসবুক আর চেক বই। আপনারা চেকে নিয়ে নিন। আচ্ছা, একটা কাজ করুন, আপনি পাসবইয়ের স্টেটমেন্টটা ভালো করে ছবি তুলে আমাকে পাঠান। আমি তো এসব পারি না, তার জন্য তো আমার স্বামীকে বলতে হবে। না না থাক, তা দরকার পড়বে না। আপনার পাসবইটা ফোনের সামনে নিয়ে আসুন। স্যার আসবো? হ্যাঁ আসো। স্যার, গত সপ্তাহে হোয়াটসঅ্যাপে যে ফ্রড হয়েছিল তার কিছু ডিজিটাল ফুটপ্রিন্ট পাওয়া গেছে স্যার, ডানকুনির পাশের একটা গ্রাম থেকে। আপনি একটু দেখবেন, ভাবলাম যদি আপনার কিছু হেল্প। ঠিক আছে, তুমি আসো। থ্যাংক ইউ স্যার। তারপর ইডি অফিসার কি বললো? ম্যাডাম, আমার দিদা তো অত টেক সেভি নন। ওই দিন রাত্রে ফোন অফ করতে ভুলে গিয়েছিলাম, আর তার জন্য আমাকে মুশকিলে পড়তে হয়। সেই দিন রাত্রি 11:30 নাগাদ ইডি অফিসার আমাকে ফোন করেন। তার জুনিয়র আমার সম্বন্ধে সমস্ত হোমওয়ার্ক করেই এসেছিলেন। আমি কি করি, আমার বন্ধুরা কারা, কোথায় কোথায় যাই, সোশ্যাল মিডিয়া থেকে যত পেরেছে জেনে নিয়েছে। আর তারপর এত রাত্রে জিৎ নাকি? হ্যাঁ বলো জিৎ। হ্যালো পাবরি রায়, আমি ইডি অফিসার মল্লিক বলছি, দিল্লি থেকে। কেন ইডি অফিস থেকে আমাকে কেন? আসলে তোমার দাদু আমার একটু পরিচিত আছে, তা তুমি বাড়ি ফিরেছো তাই ভাবলাম তোমার সাথে একটু কথা বলা যাক। তুমি এক কাজ করো, তুমি হোয়াটসঅ্যাপ কলে আসো, বাকি কথা ওখানেই হচ্ছে। হাই, মল্লিক হেয়ার। তারপর বলো।
কেমন আছো? ছুটি কেমন কাটাচ্ছ? আসলে তোমার কাছ থেকে কিছু কথা জানার ছিল। তোমার দাদু ঠাকুমার সাথে তোমার সম্পর্ক কেমন? খুব ভালো তো। মা বাবি মারা যাওয়ার পর ওনারাই তো একমাত্র আমার সাহারা। কিন্তু কেন বলুন তো? না, সেরকম কিছু না, বাদ দাও। আচ্ছা, তুমি উইকেন্ডে পাবে যাও, ডান্স করো। আই মিন, তুমি খুব সুন্দর ডান্স করো, এটা আমি জানি। তা এখন একবার ডান্স করে দেখাবে আমায়? আর ইউ ম্যাড? এত রাত্রে কেন ডান্স করব? তুমি নিশ্চয়ই চাও না তোমার দাদু অ্যারেস্ট হোক। কি? আমার দাদু কেন অ্যারেস্টেড হবে? এত ভালো জেনুইন একজন লোক, বললেই হলো নাকি? আর যদি বলি তুমি যদি ডান্স না করো, তোমার একটা কথা বলে রাখি, তোমার এমন কিছু ভিডিও আমার ফোনে আছে যেটা তুমি জানো না। তোমার দিদার সাথে যখন আমি ভিডিও কলে ছিলাম, তোমার দিদা ওই ভিডিও কলটা কাটতে ভুলে গেছে। সেই সময় তুমি ঘরে ঢুকে ড্রেস চেঞ্জ করছিলে, সেসব ভিডিওগুলো আমার ফোনে আছে। সেই ভিডিওগুলো যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই কেমন হবে? খবরদার, আপনারা কিন্তু এটা করতে পারেন না। কে দিয়েছে আপনাদের পারমিশন? তোমার দাদু। তাই তোমাকে যেটা বলছি সেটা করো। আমি মিউজিক দিচ্ছি, তুমি ডান্স করো। আর ফোনটা এমন জায়গায় রাখবে যেন আমি তোমার ডান্সটা খুব ভালোভাবে দেখতে পারি। ডান্স করো। আরে এই ড্রেসটা পরে তুমি পাবে কি ডান্স করো? যেটা পাবে গিয়ে ডান্স করো, সেই ড্রেসটা পরে আসো, যাও। গুড, এবার খুব সুন্দর দেখাচ্ছে। দাঁড়াও, মিউজিকটা প্লে করো। চলো এবার ডান্স করো। ছুনা মনা ছুনা মনা थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी जा कभी बाहों। পাপড়ি, তুই এত রাতে নাচছিস কেন রে? আমাকে নাচতে দাও দাদু। তোমার জন্য এই জঘন্য লোকগুলো আমার পেছনে পড়েছে। তুমি তো ওদের পারমিশন দিয়েছো আমাকে কল করার জন্য। না রে পাপড়ি, না, ওরা তো নাম্বার নিয়েছিল তোর সাথে ইন্টারোগেশন করার জন্য। আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়েছে ওরা। ও, এনারা আমাকে অ্যারেস্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য হেল্প করছে। হেল্প মাই ফুড। ওরা তোমাকে বোকা বানাচ্ছে। আমার সমস্ত ভিডিও ওদের কাছে আছে। ওরা ওই ভিডিওগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে। আরে না না, তোকে আমি কি করে বিশ্বাস করাই মা? বিশ্বাস কর, ওরা হ্যালো সিটি মেডিকেল, আজ তো কোনো ওষুধ হবে না, আজ বন্ধ আমাদের। আপনি নিউজ দেখেননি? হ্যালো হ্যালো, লাইফ গিভিং হসপিটাল, ডক্টর গাঙ্গুলি আছেন?
একটু দিন না ওনাকে প্লিজ। আজ তো বন্ধ দাদা, কোনো ডাক্তার নেই। খুব এমার্জেন্সি কেস স্যার, প্লিজ প্লিজ একটু দেখুন প্লিজ। আপনার কাছে ডাক্তারের মোবাইল নাম্বার আছে? তাহলে একটু কল করে দেখুন। মোবাইল নাম্বার, প্রেসক্রিপশন। হ্যালো, মিস্টার অশোক রায়? হ্যাঁ, কলকাতা লালবাজার থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার বাড়ির অ্যাড্রেস ওই ফ্ল্যাট নম্বর 501। হ্যাঁ, ইডি অফিস থেকে আমাদের কাছে ইনস্ট্রাকশন এসেছে, আমরা কাল আসছি। আপনি কিন্তু কোথাও যাবেন না। দাদু, কি হলো দাদু? ওরা আমাকে কাল অ্যারেস্ট করতে আসছে। সে কি? আমার মনে হয় দাদু ওরা যা টাকা চাইছে সেটা দিয়ে দাও। আমার কাছে তো অত টাকা নেই মা, বাড়িটা বিক্রি করতে পারলে নয়। বাথরুমে যাব। ভাই গৌরব, তুই কোথায়? আমি তো নাগপুরে। কি হয়েছে দিদি? আমরা খুব বিপদে পড়েছি। কাল তোর জামাইবাবুর 50 লক্ষ টাকা দরকার। বাড়ি বিক্রি ছাড়া উপায় নেই রে। ঠিক আছে ঠিক আছে, আমি তো দুদিন বাদেই নাগপুর থেকে ফিরছি, আমি এসেই তোমাদের সাথে দেখা করব। তুই আমাদের বাঁচা ভাই। দিদি দিদি, হ্যালো হ্যালো। বার্মা, আজকে আমাদের লাস্ট খোঁচাটা মারতে হবে। ডেডলাইনটা আজই আমাদের কমপ্লিট করতে হবে। অত কিছু ভাববেন না স্যার, এমন খোঁচা দেব না বুড়ো কিছুক্ষণের মধ্যে টাকা ট্রান্সফার করে দেবে। হ্যাঁ, গৌরবদা বলেছিলেন আপনাদের তাড়া আছে। আচ্ছা, আর রুমগুলো কি দেখা যাবে? হ্যাঁ, একটু ওয়েট করুন, আমার স্ত্রী অসুস্থ, আমাকে ডেকে দিচ্ছি, ডাকছি আপনাকে। উঠে বসো, ওই বাড়ি দেখতে এসছে। হ্যাঁ দাদা, আসুন। হ্যাঁ, ফ্ল্যাট তো খুব ভালোই, কিন্তু রিসেল ফ্ল্যাট তো বুঝতেই তো পারছেন, মার্কেট রেট কিন্তু আপনি পাবেন না। তাও কত? 42 লাখের উপর পাবেন না। 50 করা যায় না? তাহলে খুব উপকার হতো। চেষ্টা করতে পারি, কিন্তু প্রমিস করতে পারছি না। একটু প্লিজ দেখুন। ঠিক আছে, দেখছি, আসি। চলুন।
মিস্টার রায়, আপনি আমার কোনো কথাই শুনছেন না। আপনার অ্যারেস্ট আমি আটকাতে পারবো না। স্যার, প্রপার্টি সিজ করার ওয়ারেন্ট। অশোক বাবু, আমি আপনাকে হেল্প করতে চেয়েছিলাম। আমাদের যা আছে সব দিয়ে দাও না। আমাদের যা আছে সব আপনাদের পাঠাচ্ছি স্যার। ওকে, কিন্তু আরও বেশি চাইলে আমাদের বাড়ি বিক্রি পর্যন্ত একটু ওয়েট করতে হবে, আমাকে একটু টাইম দিতে হবে স্যার। সব ট্রান্সফার করে দিন। স্যার, টাকা পাঠিয়ে দিয়েছি, রসিদটা একটু দিয়ে দেবেন স্যার। 4,12,50,000 আর 8 লাখ, মোট 24,50,000 স্যার। রসিদটা দিয়ে দেবেন স্যার প্লিজ। ওকে, কাল সকালেই আপনি পেয়ে যাবেন। গুড নাইট। কি হয়েছে দিদা, কাঁদছো কেন? আর আমি কী পাপ করেছিলাম যে আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। সব টাকা পয়সা আমার বেরিয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। কাল বাড়ি বিক্রির বায়নার টাকা, সেটা ওদের দিয়ে দিতে হবে। এখন আমরা কোথায় যাব? আমাদের পাপড়িটার বিয়ে কি করে দেব? দাদু, কাল কিন্তু তুমি ওদের ভিডিওগুলো ডিলিট করতে বলে দেবে। আজ টাকা দেওয়ার আগেই বলে দিতে হতো। আর আমার বিয়ের কথা নিয়ে ভেবো না, অনুষ্ঠান করে বিয়ে করার ইচ্ছা আমাদের কারোরই ছিল না। আমরা রেজিস্ট্রি অফিসেই সেরে নেব। দিদা চুপ করো। বর্মা। হ্যাঁ স্যার। এই ফোন থেকে সিমটা বের করে নতুন একটা সিম লাগিয়ে দে। ওকে স্যার। যা। হ্যাঁ মনিদা, ব্যাংকে 24,50,000 ঢুকে গেছে। কাল ফার্স্ট আওয়ারেই টাকাটা রেডি রেখো। হ্যাঁ, তোমার কমিশন তুমি ঠিক পেয়ে যাবে। ওকে, গুড নাইট। এই নাও দাদু, তোমার চা। বস। সকাল সকাল ওদেরকে একটু ফোনটা করে নি, কি বলিস? হ্যাঁ। The number you are trying to reach does not exist. Please check the number you have dialed. The number you are trying to reach does not exist. Please check the number you have dialed. দাদু, মনে হচ্ছে ওটা একটা স্ক্যাম। ওরা তোমাকে বোকা বানিয়েছে দাদু। স্ক্যাম? কি বলছিস তুই? না না, এ হতে পারে না। আমি পুলিশের কাছে যাবো, আমি পুলিশের কাছে যাবো। নিশ্চয়ই নিশ্চয়ই দাদু, কিন্তু তার আগে দিদাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে বাবা, কি করে নিয়ে যাবো ডাক্তারের কাছে? আমার কাছে তো সেই টাকাটাও নেই। ইঞ্জেকশন একটা খরচ 10,000 টাকা, ডাক্তারের ফিজিটা নিয়ে যাবো কোত্থেকে? তো চিন্তা কেন করছো দাদু? আমি তো আছি, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তারের ফিসটাও আমি দিয়ে দেবো। এই তো কিছুক্ষণ আগে আমার স্যালারিটা ঢুকেছে। আসতে বল, আসতে বল। কেউ শুনে বলবে আবার তোর কাছ থেকে সেই টাকাটা কি নেবে? আসতে বল। তোর সামনে বিয়ে আছে তো, সেই টাকাটা তো রাখতে হবে সাবধানে। আসতে আসতে বল। দাদু, কেন এত চিন্তা করছো? বললাম তো আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। আরে বাবা, রেজিস্ট্রির জন্য তার খরচ আছে, সেই টাকাটা তো লাগবে নাকি? সব কিছু ঠিক হয়ে যাবে দাদু, তুমি দেখো। বাপরে। হ্যাঁ দিদা। সিকিউরিটিকে বলেছিলাম পুজোর ফুলটা দিয়ে যেতে, দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে গেছে, ঠাকুর ঘরে রাখা আছে। আচ্ছা, যাই স্নানটা সেরে পুজোটা করে নি। স্যার, তারপর সেই যে ভিতরে গিয়ে দরজা বন্ধ করলো, আর তাকে আমরা দেখতে পেলাম না।
একদম নিচে। কাঁদবেন না, শক্ত। আমরা সব রকম চেষ্টা করছি। স্যার, মর্গ থেকে খবর এসে গেছে, আপনারা ম্যাডামের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যেতে পারেন। পাপড়ি, তোমাকে আর তোমার দাদুকে একটু আমাদের স্কেচ আর্টিস্টের কাছে গিয়ে ওই ভদ্রলোকের ডিটেলস দিতে হবে স্কেচ আঁকার জন্য। ঠিক আছে স্যার। স্যার, স্কেচটা। এটাকে সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, আর সাইবার সেলেও। ওকে স্যার, এক্ষুনি করছি। অফিসার সেটা কে ফোন করেছিলি? বিদ্যা আছে চুরি ছাড়া অন্য কিছু করার? চল চল চল। আমার এ কি হয়ে গেল? সব শেষ হয়ে গেল আমার। আমি কি করে সব সামলাবো? জেনে নিন, ডিজিটাল অ্যারেস্ট বলে ভারতীয় পুলিশ ডিপার্টমেন্টে বা কোনো সরকারি ডিপার্টমেন্টে এমন কোনো সিস্টেম নেই। কেউ যদি আপনার কাছ থেকে ব্যাংক ডিটেলস চায় তো জানবেন সে ভালো লোক নয়।